জয় হিন্দ বন্ধুরা। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে চশমাটা পরেন সেই চশমাটার দাম 1,40,000 থেকে 1,60,000 টাকা। যে জামা কাপড় তিনি পরেন সেই জামা কাপড়ের দাম কমপক্ষে 10 লক্ষ টাকা। আর যে গাড়িতে তিনি ঘুরে বেড়ান সেই গাড়ির দাম কয়েক কোটি টাকা। শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন, আমাদের দেশে অন্যান্য নেতা মন্ত্রী যে সব আছে তাদের দিকেও তাকিয়ে দেখুন, তারাও দামি দামি পোশাক পরে, দামি চশমা লাগায় এবং দামি গাড়ি চড়ে। শুধু এখানেই শেষ নয়, আমাদের দেশের নেতা মন্ত্রীর জন্য বিদ্যুতের বিল ফ্রি, ফ্লাইটের টিকিট ফ্রি, নিরাপত্তা, বিলাসিতা সবকিছুই ভিআইপি লেভেলের। বাট অন্যদিকে আমাদের সাধারণ মানুষের জীবন কাটে বাসের ভিড়ে, ট্রেনের ভিড়ে, লাইনে দাঁড়িয়ে। আর যেটা বর্তমান সাধারণ মানুষের বাস্তবতা। তাই যে নেতা মন্ত্রীদের জন্য আমরা আমাদের প্রতিবেশীদের সাথে লড়াই করি, কাটাকাটি হয়, খুনোখুনি হয়, সেই নেতা মন্ত্রীদের সাথে আমাদের সাধারণ মানুষের জীবনে একটা তুলনা করা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এবং আজকের এই ভিডিওতে আমি সেটাই করব এবং আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরবো। সবার প্রথমে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলুন তো, আমরা ভোট কেন দেই? এখন অনেকেই হয়তো বলবেন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু গণতন্ত্র মানে শুধুই কি ভোট দেওয়া? না, গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়। গণতন্ত্র মানে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। আমাদের জীবনে বাঁচতে গেলে অনেক কিছুই দরকার হয়, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কাজ, নিরাপত্তা, ভালো রাস্তাঘাট এবং মৌলিক সুযোগ সুবিধা। আর এসব প্রয়োজন হয় বলেই আমরা আমাদের মধ্যে প্রতিনিধি বেছে নেই এবং তাদের হাতে ভোট দিয়ে ক্ষমতা তুলে দেই, যাতে তারা আমাদের হয়ে আমাদের সমস্যার সমাধান করে এবং আমরা ভালোভাবে জীবন কাটাতে পারি। আমাদের কথা ছাড়ুন, আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাবুন, তারা কি আমাদের দেশে ভালো শিক্ষা পাচ্ছে? আজকের দিনে এসে সরকারি স্কুলগুলির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে মাত্র 1 বছরে 11 লক্ষেরও বেশি স্টুডেন্ট কমে গেছে সরকারি স্কুলগুলি থেকে। দেশে টোটাল স্কুল স্টুডেন্টদের মধ্যে প্রায় 40% স্টুডেন্ট বেসরকারি স্কুলে পড়ছে। আর সেই কারণে সরকার দ্রুত সরকারি স্কুলগুলি বন্ধ করে দিচ্ছে। 2024 আর 25-এর মধ্যে সরকার প্রায় 50,000-এরও বেশি স্কুল বন্ধ করে দিয়েছে। শুধু এটাই নয় বন্ধুরা, এমনও স্কুল রয়েছে যে স্কুলগুলিতে স্টুডেন্টদের পড়ানোর জন্য সরকারি স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই। আর এই সমস্ত বিষয়গুলি ফেস করছি আমরা সাধারণ মানুষেরা, কারণ আমাদের দেশে দরিদ্রতার হার অনেক বেশি। তাই আমরা সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুল অ্যাফোর্ড করতে পারছি না। তাই জীবন আমাদের যেখানে স্বচ্ছন্দে কাটার কথা সেখানে জীবন আরো ডিফিকাল্ট হয়ে উঠছে। তবে আমাদের সুবিধার্থে যাদের আমরা নেতা মন্ত্রী বানালাম তাদের বাচ্চা কাচ্চারা কিন্তু দিব্যি বেসরকারি স্কুলে পড়ছে। আর এটা আমি মোটেও বানিয়ে বলছি না। আপনার পাশাপাশি যদি কোনো প্রতিনিধির বাড়ি থাকে তাহলে আপনি খোঁজ নিয়ে দেখুন তার বাচ্চা কাচ্চাকে অ্যাকচুয়ালি তারা কোন স্কুলে পড়াচ্ছে আর আপনি আপনার বাচ্চা কাচ্চাকে কোন স্কুলে পড়াচ্ছেন। আমি আশা করি আপনি এখানেই একটা বড় ডিফারেন্স দেখবেন। এবং কোনো প্রতিনিধি তো তাদের বাচ্চা কাচ্চাকে এই দেশে পড়াচ্ছেনই না, তারা বিদেশে পড়াচ্ছেন। আর এই শিক্ষার বিষয়টা নিয়ে আমরা প্রশ্ন করতে চাই না, আমরা ব্যস্ত আমাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। এখন যদি আমি স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্যের ক্ষেত্রেও সেই একই ডিফারেন্স আপনারা লক্ষ্য করবেন। একদিকে আমাদের ভারত সরকার বলে ভারতের মেডিকেল ট্রিটমেন্টের জন্য গোটা পৃথিবীতে ভারতের ডঙ্কা বাজছে, বেশ ভালো কথা। তবে আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, বর্তমান আমাদের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলির অবস্থা একদম ঠিক আছে? বলতে পারবেন না, কারণ আমাদের সাধারণ কোনো অপারেশনের জন্য বেসরকারি হাসপাতালে যেতে লাগে। বিভিন্ন সার্ভে ও রিপোর্ট অনুযায়ী প্রতি বছর আমাদের ভারতে প্রায় 16 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। কেন জানেন? নিম্নমানের চিকিৎসা আর ভুল চিকিৎসার কারণে। বন্ধুরা, ভারতের মোট মৃত্যুর প্রায় 55% ঘটে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিসের মতো রোগের কারণে। এবং এই রোগীদের একটা বড় অংশ মারা যায় কারণ তারা প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহন করতে পারে না। আজও ভারতে হাজার হাজার রোগী আছে যে রোগীগুলি চিকিৎসার খরচের অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আবার এমনও ঘটনা আছে যেখানে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে রোগী ধীরে ধীরে মারা যায়। এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ হচ্ছে 2017 সালে হওয়া বিআরডি মেডিকেল কলেজের কাণ্ড। বিআরডি মেডিকেল কলেজে 63 জন শিশু প্রাণ হারায় শুধুমাত্র কলেজে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার না থাকার কারণে। অথচ এই ঘটনার দায় চাপানো হয় ডক্টর কাফিল খানের উপর, যেখানে প্রশ্ন হওয়ার কথা ছিল এত বড় একটা সরকারি মেডিকেল কলেজে অক্সিজেন সিলিন্ডারের মতো ন্যূনতম জিনিসের ঘাটতি থাকবে কেন? এখন আপনি একটু ভেবে দেখুন তো, আপনার সেই নির্বাচিত প্রতিনিধির কথা। আপনি আপনার সেই প্রতিনিধিকে কোনোদিনও সরকারি হাসপাতালে দেখেছেন? আমি তো আমার জীবনে কোনো প্রতিনিধিকে সরকারি হাসপাতালে দেখিনি, এমনকি তাদের বাচ্চা কাচ্চাকেও সরকারি হাসপাতালে ত্রিসীমানায় আমি কোনোদিন দেখিনি। যাই হোক, এসব বাদ দিলাম, এখন একটু তাকাই আমাদের কর্মসংস্থানের দিকে। বন্ধুরা, আমাদের দেশের বেকারত্বের হার এতটাই বেশি যে ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 অনুযায়ী ভারতে প্রত্যেক 3 জন যুবকের মধ্যে একজন বেকারত্বে ভুগছে। এমনকি যেসব স্টুডেন্ট অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছে তাদের মধ্যে বেকারত্বের হার পৌঁছে গেছে 30%-এ। অর্থাৎ মেধা আছে, ডিগ্রি আছে, কিন্তু কাজ নেই। এখন আপনি আপনার নির্বাচিত সেই নেতা মন্ত্রী বা প্রতিনিধির ছেলে মেয়েদের খোঁজ নিয়ে দেখুন, তারা কোনো না কোনো ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছে, অর্থাৎ কাজ করছে, যদিও বা সেই ডিপার্টমেন্টে তার নলেজ না থাকে। কিন্তু আমার আপনার নির্বাচিত সেই নেতা মন্ত্রীরা বা প্রতিনিধিরা আমাদের হাই এডুকেটেড দাদা এবং দিদিদের ইউনিক ইনকামের সাজেশন দিয়েছেন এবং দিচ্ছেন। সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে।
अगर आपके जी टीवी स्टूडियो के बाहर कोई पकौड़े बेचता है और शाम को 200 रुपया कमा करके घर जाता है, उस व्यक्ति को आप रोजगार मानोगे कि नहीं मानोगे? এখন আপনি ভেবে দেখুন তো সরকারের কাজ কি উপদেশ দেওয়া নাকি কর্মসংস্থান তৈরি করা। বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের ভারত গোটা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ। অর্থনীতির দিক দিয়ে আমরা টক্কর দিচ্ছি চীন, জাপান, জার্মানি এবং ব্রিটেনের মতো দেশগুলির সাথে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের ভারতই বোধহয় একমাত্র দেশ যেখানে অর্থনীতি বাড়ার সাথে সাথে দেশের বেকারত্বও বাড়ছে। এসব বাদ দিন, এখন একটু নিরাপত্তার কথা ভাবুন। আচ্ছা বলুন তো, আমাদের দেশ কি একদম নিরাপদ রয়েছে, সেটা ভিতর থেকে হোক বা বাইরে থেকে? বন্ধুরা, শুধু রোজগার নয়, বর্তমান সরকার ন্যূনতম নিরাপত্তাটাও দিতে পারছে না সাধারণ মানুষকে। সরকারের অজান্তেই ঢুকে পড়ছে আমাদের দেশে সন্ত্রাসবাদীরা, আর ঘটে যাচ্ছে পেহেলগাম, পুলওয়ামা। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে এই হামলাগুলোর কোনো বিশ্বাসযোগ্য তদন্তই হচ্ছে না। আর এই কথা বলেছেন স্বয়ং জম্মু কাশ্মীরের প্রাক্তন গভর্নর সত্যপাল মালিক। जांच वांच कराएंगे, उस पर असर पड़ेगा। कुछ भी नहीं। तीसरे दिन इनका आ गया कि ये पुलवामा की शहादत को याद रखो और अब हम बालाकोट करेंगे, ये करेंगे, वो करेंगे। और अभी तक उसमें कुछ नहीं हुआ। कुछ नहीं, करना भी नहीं है। প্রত্যেক সন্ত্রাসবাদী হামলায় সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে এবং সাধারণ মানুষের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। তারপরও সাধারণ মানুষ সেই নেতা মন্ত্রীদের কথাই চলছে, সেই নেতা মন্ত্রীদের জন্য প্রয়োজনে প্রাণ দিতেও রাজি হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি বানানোর আসল উদ্দেশ্য হচ্ছে দুটি আলাদা আলাদা ফ্রেম একই স্ক্রিনে তুলে ধরা, আর আমি সেটা করেছি। তবে আপনিও কি আমার সাথে সহমত? যদি সহমত হন তবে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন। আর একটাই রিকোয়েস্ট, নেতা মন্ত্রীদের হয়ে লড়বেন না, নেতা মন্ত্রীদেরকে আমাদের হয়ে লড়তে দিন। জয় হিন্দ।